আচ্ছা, এই ভিডিওতে যেই টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে থিসিসের এই সম্পূর্ণ যে কোর্সটা সেটার একটা মানে জেনারেল ওভারভিউ টাইপ, যেটা আর কি সবার জন্যই কমন থাকবে। অ্যান্ড মেইনলি কয়েক টাইপের কাজ হয় থিসিসে, সেটা নিয়ে কথা হবে। যেরকম একটা হচ্ছে সরাসরি অ্যানালিটিক্যাল, যেটা সবচেয়ে বেশি সবাই করে, যে কোনো একটা ডাটা কালেক্ট করে, তারপরে সেই ডাটাটা অ্যানালাইসিস করে and সেখান থেকে একটা রেজাল্ট আনে, সেটা একটা। আরেকটা হচ্ছে রিভিউ টাইপের থিসিস হয়, যে বাংলাদেশে কোনো একটা জিনিস, বাংলাদেশে কোনো একটা বিষয় নিয়ে অন্য দেশের সাথে কম্পেয়ার করা। যেরকম বাংলাদেশের এমআরটির সাথে জাপানের এমআরটি কম্পেয়ার করা আছে, জাপানেরটা তো একই রকম, সাপোজ বাংলাদেশের এমআরটির সাথে লন্ডনের এমআরটি কম্পেয়ার করা, এটা একটা হলো রিভিউ টাইপ কাজ বা রিভিউ টাইপ কাজ হয়। আরেকটা হচ্ছে যেরকম ডাটা অ্যানালাইসিস ছাড়াও আরেক ধরনের কাজ অনেক হয়, সেটা হচ্ছে যে সিমুলেশন টাইপ হয়। অনেক হয় না, বাট হয় আর কি, সিমুলেশন টাইপ কাজ, যে কোনো সফটওয়্যার দিয়ে সিমুলেশন করলো, বিশেষ করে ট্রাফিক সিমুলেশনের কাজ বা এরকম কিছু, এরকম বিভিন্ন ধরনের কাজ হয়। তো ওই তিনটা টপিক নিয়ে মোটামুটি একটু কথা থাকবে, 3 মিনিট কথা বলবো। আর হচ্ছে এখানে হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট থিসিসের যে সিলেবাসটা সেটা দেওয়া আছে, এন্ড এক্সপেরিমেন্টাল এন্ড থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন। সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল আমি সবসময় লাগে স্ক্রিন না। শেয়ার স্ক্রিন শেয়ার দিস। দিচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছিল না, এখন মনে হয় হয়েছে। তো এখানে যেটা যে আন্ডার গ্রাজুয়েট থিসিসের জন্য যেটা বলা আছে, 3 ক্রেডিট, 6 আওয়ার পার উইক দেওয়া, আসলে 3 আওয়ার্স পার উইক হবে। কারণ হচ্ছে আমরা হচ্ছে লেভেল 4 টার্ম 1-এ 1.5 ক্রেডিট এন্ড লেভেল 4 টার্ম 2-তে 1.5 ক্রেডিট। লেভেল 4 টার্ম 1-এর গ্রেড শিটে কোনো গ্রেড থাকবে না থিসিস নিয়ে, একবারে লেভেল 4 টার্ম 2-তেই 3 ক্রেডিট এন্ড সেটার জন্য কতটুকু গ্রেড পেয়েছো সেটা দেওয়া থাকবে। এন্ড প্রতি উইকে একটা সেশনাল টাইম যাবে থিসিসের জন্য, মানে টিচারের সাথে আপডেট করা লাগে, টিচারকে আপডেট দেওয়ার জন্য। এন্ড ব্যাপারটা হচ্ছে এমন না যে প্রতি সপ্তাহে তো 3 ঘন্টা করে টিচারের সাথে মিটিং হবে, এরকম না। শুরুর দিকে হয়তো একটু বেশিক্ষণ মিটিং হবে, কারণ তখন টিচাররা বুঝাবে যে থিসিস কিভাবে করতে হয়, টপিক কিভাবে সিলেক্ট করতে হয়, ডাটা কালেকশন কিভাবে করতে হয়। তারপরে যখন থিসিস টপিক সিলেক্ট হয়ে যাবে বা ডাটা কালেকশনের প্রসেস তোমার আগিয়ে যাবে, তখন টিচারের সাথে হয়তো তোমার বিভিন্ন সপ্তাহে 10-20 মিনিট মিটিং করা লাগবে। তো কোনো কোনো টিচার সবসময় প্রতি সপ্তাহে মিটিং করে, কোনো কোনো টিচার এই ক্ষেত্রে ফ্লেক্সিবল, যে তুমি যদি কাজ আগাতে থাকো তাহলে ইম্পর্টেন্ট না যে তোমার প্রতি সপ্তাহে আপডেট দেওয়া লাগবে, বাট তোমার অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহে কাজটা আগানো দরকার, না হলে হচ্ছে লাস্ট স্টেজে অনেক বেশি কাজ জমে যায়। তো এখানে যদি আমি এটা একটু রিড আউট করি, যে এক্সপেরিমেন্টাল এন্ড থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন অফ ভেরিয়াস টপিকস, এই 4টার মধ্যে স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিও। এন্ড সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন সবসময় যে ডাটা ওই এক্সপেরিমেন্ট করা লাগবে এরকম না, এক্সপেরিমেন্টের কাজ বেশি লাগে এনভায়রনমেন্টাল, স্ট্রাকচার, জিও টেকনিক্যাল, তিনটাতেই ভালো রকম এক্সপেরিমেন্টাল লাগে। বাট ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখা যায় ল্যাব বেসড ওয়ার্ক এখন নাই, তেমন কেউ করায় না। এন্ড অ্যাকচুয়ালি সেটা আমি যদি বাইরের দেশে রিসার্চের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা একদমই স্যাচুরেটেড হয়ে গেছে বা ওরকম জিনিস। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো একটা ডাটা নেই, এরপরে ডাটা অ্যানালাইসিস এর কাজ করি। ট্রান্সপোর্টের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল মোটামুটি নাই বলবো। এন্ড এবং হচ্ছে ল্যাব ওয়ার্ক ছাড়াও আরেক ধরনের থাকে, সেটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস টাইপ কাজ, সেটা কিন্তু জিও টেকনিক্যাল বা স্ট্রাকচার বা এনভায়রনমেন্টাল থাকে, যদি ওদের ডাটা নেয়, এবং ডাটা অ্যানালাইসিসটাই মেইন পার্ট, এটা একটা জিনিস। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে ল্যাব ওয়ার্কটা একটা বড় ব্যাপার। যেরকম জিও টেকনিক্যালে কাউকে কাউকে দেখেছি যে সেই 4.1 4.2 অর্ধেক পর্যন্ত অনেক দিন ধরে স্যাম্পল তৈরি করেছে, সেটা টেস্ট করেছে। স্ট্রাকচারেও সেম, প্রচুর কাজ করেছে স্যাম্পল স্যাম্পল টেস্ট করার জন্য। সেই ক্ষেত্রে দেখা যায় কি, ওদের থিসিসের মেইন ব্যাপারটা হয় এই স্যাম্পলটা ঠিক মতো বানানো, টেস্টটা সুন্দর মতো করা, এবং সেই রেজাল্টটা নিয়ে অ্যানালাইসিস করা। ওদের জন্য ডাটা অ্যানালাইসিস পার্টটা তো হেভি হয় না। কিন্তু যদি এমন হয় কারো যে স্যারের কাছে একটা ডাটা আছে বা সেকেন্ডারি সোর্স থেকে একটা ডাটা কালেক্ট করেছে এবং সেই ডাটাটা দিয়ে অ্যানালাইসিস করেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অ্যানালাইসিস সফটওয়্যারটা ভালো মতো শেখা লাগে। যেরকম একদম প্রিলিমিনারি অ্যানালাইসিসের জন্য এক্সেল ইউজ করে ছোটখাটো কাজে, তারপরে পাইথন ইউজ করে, এবং এছাড়া হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন মেজরের জন্য, সাপোজ জিও টেকনিক্যাল মেজরের জন্য জিও টেকনিক্যাল রিলেটেড কিছু সফটওয়্যার আছে সেটা ইউজ করে, এনভায়রনমেন্টের জন্য এনভায়রনমেন্ট রিলেটেড সফটওয়্যার আছে সেটা ইউজ করে, স্ট্রাকচারের জন্য আছে। তো দেখা যায় সেই সফটওয়্যার গুলো শেখা লাগে। এরকম আছে যে আমানত স্যারের ক্ষেত্রে শুনেছি, একদম আমানত স্যার সরাসরি সফটওয়্যার শেখানোর জন্য হেল্প করেছেন। তো সফটওয়্যার বেসড কাজ করলে কিন্তু সেই সফটওয়্যারটুকু ভালো মতো শেখা লাগে, এবং সেটা নিয়ে অনেক ভালো রকমই টাইম দেওয়া লাগে। এবং ইন্ডিভিজুয়াল আর গ্রুপ স্টাডি যেটা বলা, যে এইখানে দেখা যায় এটা টিচারের উপরে ডিপেন্ড করে। কোন কোন টিচার, সব যেরকম একজন টিচার 5 জন বা 4 জন করে সুপারভাইজি নেন, এবং সেই সুপারভাইজিদের এরকম হতে পারে যে 4 জনকে 2 জন 2 জন করে গ্রুপ করে দিলেন, সেটা টিচার ঠিক করে দিতে পারে বা নিজেদেরও ঠিক করতে বলতে পারে। অথবা 5 জন নিল, সেখানে হচ্ছে 2 জন 2 জন 1 জন, বা 2 জন 1 জন 1 জন 1 জন, এভাবে ভাগ করে দিতে পারে। বাট কোন কোন টিচার আছেন যে বলে যে একা একা কাজ করা প্রেফার করেন, সেই ক্ষেত্রে কিন্তু একাই কাজ করা লাগবে, লাইক এখানে ইন্ডিভিজুয়াল কাজই করা লাগবে, এবং সবসময় কিন্তু স্টুডেন্টদের সুযোগ নাই টিচারকে বলার যে আমি গ্রুপে কাজ করব।
গ্রুপে কাজ করা ইন্ডিভিজুয়াল কাজ করা দুইটা সুবিধা অসুবিধা আছে। যেরকম গ্রুপে কাজ করলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যার সাথে গ্রুপ হয়েছে তার সাথে তোমার সিনক্রোনাইজেশনটা কেমন হচ্ছে, বা তার কাজের সাথে তোমার কাজের স্পিড মিলে নাকি, একজনের সাপোজ একজনের কোনো বিষয়ে ল্যাকিংস আছে, অন্যজন সেই ব্যাপারে স্ট্রং নাকি, এরকম হলে হয়তো গ্রুপ ওয়ার্কটা ভালো হবে। আর কিছু ক্ষেত্রে গ্রুপ ওয়ার্কে হয়তো মিসকমিউনিকেশন হতে পারে, বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। গ্রুপে কাজ করলে অবভিয়াসলি দুইজন মিলে কাজটা করছে, এবং এমন না যে থিসিসের সাইজটা দ্বিগুণ হচ্ছে গ্রুপে কাজ করলে, সো কাজ একটু কমেই যায়। যেরকম এমন তো হচ্ছে যে দুইজন মিলে কাজ করছে কিন্তু থিসিস হচ্ছে 60-70 পেজ, বা কেউ একা করলো থিসিস 90 পেজ, অ্যাটলিস্ট লেখার টাইমে তো সেই দুইজনের কাজ একটু কমছে। বাট অবশ্য পেজ দিয়ে সবসময় জাজ করা যায় না, মাঝে মাঝে হয়তো কোনো একটা ডাটা অ্যানালাইসিস করতে যে বা অনেক ডিটেলসে কিছু করতে যে প্রচুর টাইম লাগে, সেটাই হয়তো খুব বেশি পেজ আসে না থিসিসে, তো সবসময় পেজ দিয়েও জাজ করা যাবে না। বাট আর পেজ নাম্বার ফিক্সড না যে কত হবে, এন্ড টিচাররাও দেখবে যে আসলে কাজের ইম্প্যাক্টটা নিয়ে সেই পেজ নাম্বারের চেয়েও। আর লাস্টে যেটা, যে স্টুডেন্ট উইল বি রিকোয়ার্ড টু প্রেজেন্ট এন্ড সাবমিট থিসিস এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক, এটা নিয়ে একটু বলি। এটা নিয়ে হচ্ছে যে একদম লাস্টে আমাদের যে থিসিস ডিফেন্স হয়, থিসিস ডিফেন্সটা হয় লেভেল 4 টার্ম 2 টার্ম ফাইনাল শেষ হওয়ার 2 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহ পরে। আমাদের টার্ম ফাইনাল শেষ হয়েছিল 29 তারিখ, 29 ফেব্রুয়ারি, আর থিসিস ডিফেন্স হয়েছিল 17 মার্চ। সেই ক্ষেত্রে হচ্ছে তখন 27 এবার তো লিপ ও সরি 27 ফেব্রুয়ারি, সরি 27 ফেব্রুয়ারি শেষ হয়েছিল, আর থিসিস ডিফেন্স ছিল 17 মার্চ। তো মাঝখানে ভালোই টাইম পেয়েছিলাম, 28 তারিখ আর তারপরে 17 দিন টাইম পেয়েছিলাম। হ্যাঁ, ওই 2.5 উইক। অন্যদের সিনিয়রদের কাছে শুনেছি 2.5 উইকের মতো টাইম পাওয়া যায়। তো এরপরে 17 মার্চে যেটা হলো যে থিসিসের জন্য আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি করা লেগেছে সম্পূর্ণ থিসিসের কাজটা নিয়ে, এবং প্রেজেন্টেশনটা খুব টাইমের মধ্যে দেওয়া লাগে, হচ্ছে 10 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটা শেষ করা লাগে। যদি একা হয় বা দুইজন মিলে হলে 20 মিনিটের মধ্যে শেষ করা লাগে। টাইম ওটা সুপারভাইজার তোমাকে বলে দিবে যে কতটুকু টাইমের মধ্যে তোমার প্রেজেন্টেশন শেষ করতে হবে, সেই টাইমটা মেনটেন করা বেটার, কারণ কিছু ক্ষেত্রে টাইম টিচাররা দেখে টাইম মেনটেন না করলে আসলে অনেক বড় হয়ে যায়। এর জন্য হচ্ছে সেই থিসিসের প্রেজেন্টেশনটা সেভাবে বানিয়ে প্রেজেন্ট করা লাগে। প্রেজেন্টেশনটা তোমার যেরকম তোমার সুপারভাইজার একজন থাকবে, তার সাথে অন্য আরেকজন সুপারভাইজার থাকবে তোমার মেজরের। যেরকম আমি যদি উদাহরণ দিই, তানভীর আহমেদ স্যারের সাথে বদরুজ্জামান স্যার ছিলেন। তার মানে তানভীর আহমেদ স্যারের সুপারভাইজিদের যখন প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে বদরুজ্জামান স্যার কিছু কোশ্চেন করেছেন, আবার বদরুজ্জামান স্যারের সুপারভাইজারদের যখন প্রেজেন্টেশন শেষ হয়েছে তখন তানভীর আহমেদ স্যার কিছু কোশ্চেন করেছেন। একই রুমে এভাবে দুইজন টিচার থাকেন এবং ওনাদের সুপারভাইজাররা থাকে এবং ওরা প্রেজেন্টেশন দেয়। এটা হচ্ছে প্রেজেন্টেশন। এন্ড প্রেজেন্টেশনের দিন সাধারণত স্পাইরাল বাইন্ডিং করে দেওয়া লাগে থিসিসটা। যেরকম ধরলাম তোমার থিসিসটা 100 পেজ, তুমি তখন স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে যাবে তোমার সুপারভাইজারের জন্য এবং এক্সটার্নালের জন্য, ধরলে 2টা কপি করে নিয়ে গেলে। সেই ক্ষেত্রে কিছু মাইনর কারেকশন থাকতে পারে, সবার মাইনর কারেকশন থাকে এরকম না, কারো কারো মাইনর কারেকশন ছিল আমাদের এবং আগেও থাকে। মাইনর কারেকশন থাকলে তোমার সেই মাইনর কারেকশন গুলো করার পরে তোমার থিসিসের মেইন বুকটা জমা দেওয়া লাগে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে। যেরকম আমাদের 17 তারিখ ছিল থিসিস ডিফেন্স, রেজাল্ট ছিল 25 তারিখ, তার মানে 25 তারিখের আগে আমাদের থিসিসের যে মেইন বইটা, সেই হার্ড কপি বইটা জমা দেওয়া লাগে। এন্ড সেই থিসিস লেখার ক্ষেত্রে কভার পেজ বা সম্পূর্ণ থিসিসের টেমপ্লেট বা ফরম্যাট এগুলো নিয়ে একটা গুগল ড্রাইভের লিংক বানানো আছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে হচ্ছে স্যাম্পল পেয়ে যাবে যে থিসিস কিরকম হয়, এবং সেখানে হামিম স্যারের থিসিসের বইটার সম্পূর্ণ সফট কপি দেওয়া আছে। সেখানে ওই বইটা অবশ্য অনেক বড়, হামিম স্যার অনেক বিশাল কাজ করেছিলেন। এন্ড তখন থিসিস খুব সম্ভবত আরো বেশি, খুব সম্ভবত না, 6 ক্রেডিটেরই ছিল, এবং মেকানিক অন্য কোনো ডিপার্টমেন্টে এখন 4 ক্রেডিট। অন্য কোনো ডিপার্টমেন্টেও এখন 4 ক্রেডিট 6 ক্রেডিটের থিসিস আছে, যেরকম আইপি তে 4 ক্রেডিট, মেকানিক্যালে মেবি 6 ক্রেডিট বা এরকম কিছু। তো তাদের থিসিসের কাজটা একটু হয়তো বেশি করা লাগে। আমাদের হচ্ছে এখন ক্যাপস্টোন প্রজেক্ট আসায় থিসিসের জন্য প্রেসারটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, বাট কাজ তো আসলে সবই করা লাগে। মানে থিসিসের যে পার্ট গুলো আছে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস, রেজাল্ট এন্ড কনক্লুশন, সবকিছুই তো আসলে লেখা লাগছে থিসিসে, বাট হয়তো একটু থিসিসের টোটাল লেন্থটা একটু কম হয়। আচ্ছা, ওখানে হামিম স্যারের থিসিসটা দেওয়া আছে, সেটা দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে যে থিসিসে আসলে কি কি থাকে বা থিসিসটা কিভাবে লেখা লাগে। আর ওইখানে পারভেজ আনোয়ার ভাইয়ের রিসার্চ গেটে একটা লিংক দেওয়া আছে, যেখানে ভাইয়ের প্রেজেন্টেশনটা দেওয়া আছে থিসিস প্রেজেন্টেশনে, সেটা নিয়ে আইডিয়া পাওয়া যাবে যে থিসিসের প্রেজেন্টেশন কি থাকে। এবং এই লাস্ট দিনে যেটা আমাদের হলো থিসিস প্রেজেন্টেশন দিন, সেদিন একটা পরীক্ষা হয়, ছোট পরীক্ষা না, এটা ফর্ম ফিল আপ টাইপ হয়। সেখানে হচ্ছে থিসিসের টাইটেল, সুপারভাইজারের নাম, থিসিসের অবজেক্টিভ, তারপরে হচ্ছে থিসিসের লিমিটেশন, এন্ড সেই থিসিসটা যদি কোনো একটা Q1 জার্নালে পাবলিশ হয় তাহলে কিভাবে রেফারেন্সিং করা হয় সেটা নিয়ে লেখা লাগে। এর জন্য APA 7th ফরম্যাটটাই আমাদের বেশিরভাগ
বেশিরভাগ স্টুডেন্টরা ইউজ করেছে, এই ফরম্যাটে রেফারেন্সিং কিভাবে হবে সেটা একটু জেনে নেওয়া লাগবে। আর এমনিতে থিসিসের কাজের জন্য তো আর রেফারেন্সিং নিজে করা লাগবে না, মেন্ডেলে বা জোটেরও ইউজ করেই করা যাবে। বা এখন কোনো পেপার দিয়ে দিলে চ্যাট জিপিটিও রেফারেন্সিং ঠিক মতো লিখে দিতে পারে, সো ওটা নিজেরা করা লাগবে না। জাস্ট এপিএস 7th এডিশনের রেফারেন্সিংটা কিভাবে করে সেটা জানা লাগবে, ওই ফাইনালে থিসিস প্রেজেন্টেশনের দিন কাজে লাগবে দেখে। আচ্ছা, থিসিস বুক জমা দেওয়া লাগে হচ্ছে লাইব্রেরিতে 1 কপি জমা দেওয়া লাগে। আর এটা সুপারভাইজার ডিপেন্ডেন্ট, কোনো সুপারভাইজার বলে যে উনার কাছে হার্ড কপি জমা দিতে, তখন তোমার উনার কাছে হার্ড কপি জমা দেওয়া লাগবে। আর নিজের জন্য 1 কপি করে রাখলে, কারণ এত কষ্ট করে থিসিস করেছে, এটা জাস্ট নিজে বাসায় রাখার জন্য 1 কপি করে রাখা লাগে। তো তাহলে হচ্ছে এভাবে থিসিসের কাজটা শেষ হয়। আমি জাস্ট আর কি এন্ড রেজাল্টটা আগে বললাম, কারণ বাকি প্রসেসটা তো ওটা একটু মাথায় থাকলে সুবিধা হয়। বাকি প্রসেসটা এমনিতে শুরু থেকে যে তোমাকে শুরুতে টিচার বুঝাবেন যে থিসিসটা আসলে কি, তারপরে তোমাকে টপিক সিলেক্ট করতে বলবে। টপিক নিজে সিলেক্ট করতে না পারলে সাধারণত টিচার ওই যে সুপারভাইজার থাকবেন উনি তোমাকে টপিকের কথা বলবেন যে এই টপিকে কাজ করো, তারপরে পিন পয়েন্ট করে তোমার কাজ শুরু করা লাগবে। এন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে টপিক সবসময় ফিক্সড থাকে এরকম না, টপিক চেঞ্জ হতে পারে। টপিক চেঞ্জ হওয়ার ক্ষেত্রে যেটা হয় যে হয়তো তুমি এক ডাটা অ্যানালাইসিস করলে এবং ডাটা অ্যানালাইসিস করে দেখলে যে তুমি যেই টাইটেল সিলেক্ট করেছিলে সেটা রেজাল্ট আসে নাই, রেজাল্টটা আসছে সেটার একটা পার্শিয়াল অংশ। তাহলে সেই পার্শিয়াল অংশটা দিয়েই তোমার হয়তো টাইটেলের নামটা আবার চেঞ্জ করা লাগবে, তখন আবার তোমার একটু অবজেক্টিভ গুলো চেঞ্জ করা লাগতে পারে। এক্ষেত্রে একটা সমস্যা আছে যে যারা রাইজের ফান্ড নিবে, রাইজের ফান্ডের ব্যাপারে বললে সেটা হচ্ছে যে রাইজের টিমসে হয়তো তোমাদের অ্যাড করে দেওয়া হবে এবং সেখান থেকে নোটিশও আসবে যে রাইজের ফান্ড দেওয়া হবে আন্ডার গ্রাজুয়েট থিসিসের জন্য। তাদের হচ্ছে টাইটেল অবজেক্টিভ এগুলো চেঞ্জ করা যায় না, কারণ রাইজের যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন এগুলো ফিক্সড করে দেওয়া লাগে। এন্ড যখন রাইজের টাকা পেয়ে যাবে, সেই টাকাটা ইউজ করবে, সেটার জন্য আসলে টাইটেল ঠিক রাখাটা ইম্পর্টেন্ট। কারণ টাইটেল চেঞ্জ করলে সমস্যা হয়েছে এরকমও শুনেছি, যে লাইক টাকা দেওয়া নিয়ে একটু প্রবলেম হয়, যে কেন টাইটেল চেঞ্জ করেছে সেটা। তার মানে রাইজের ফান্ডের কথা চিন্তা করলে এটা টাইটেল নিয়ে খুব সিরিয়াস থাকা লাগবে যাতে ওটা চেঞ্জ না হয় পরে। এন্ড রাইজের ফান্ড 1 লাখ টাকা, তার মধ্যে 10,000 টাকা খুব সম্ভবত কনফারেন্সের জন্য থাকে, যাতে এই থিসিস থেকে যখন তুমি যদি কোনো কনফারেন্স পেপার করো সেটার জন্য তো রেজিস্ট্রেশন ফি লাগে, তো সেটার জন্য 10,000 টাকা থাকে। আর এছাড়া মোটামুটি 90,000 টাকার মতো, মানে হাইয়েস্ট কারো তো 60,000 লাগতে পারে, সে 60,000 জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। নর্মালি 1 লাখের জন্য অ্যাপ্লিকেশন করে, এবং সেটা দিয়ে এক্সপেরিমেন্টাল কাজের জন্য, স্পেশালি এনভায়রনমেন্টাল স্ট্রাকচার এবং জিওটেকনিক্যালের জন্য লাগে। ট্রান্সপোর্টের জন্যও লাগে, ট্রান্সপোর্টে কেউ হয়তো অনলাইনে কাজ করছে বা অনলাইনে সফটওয়্যারের অনলাইন সার্ভার ইউজ করছে বা এপিআই ইউজ করছে, সেই ক্ষেত্রেও তার অনেক টাকা খরচ হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই খরচ দেখিয়েও সে রাইজ থেকে ফান্ড পেতে পারে। রাইজের ফান্ড পেলে আর কি টাকাটা নিয়ে চিন্তা করা লাগে না। ট্রান্সপোর্টের ক্ষেত্রে সার্ভে করার ক্ষেত্রে খরচ হয়, কারণ সার্ভে করার ক্ষেত্রে তো দেখা যায় যে যদি অফলাইন সার্ভে হয় সেই ক্ষেত্রে একটা খরচের ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রেও রাইজের ফান্ডটা ইম্পর্টেন্ট হয়। তো কারো যদি ওই আগে থেকে চিন্তা করে রাখা লাগবে রাইজের ফান্ডের জন্য, কারণ 4-1 তো এটা হয়ে যায়, এবং 4-1 কিন্তু থিসিসের কাজ খুব বেশি যে আগায় সেরকম না। তো তোমার আগে থেকে চিন্তা করা লাগবে যে কত টাকা লাগবে, বা সেটা চিন্তা করে অ্যাপ্লিকেশন করা লাগবে, এবং সুপারভাইজার তোমাকে সাধারণত এই ক্ষেত্রে হেল্প করে, যে এবং সুপারভাইজার অ্যাপ্রুভাল লাগে সেটার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে থিসিসের টপিক সিলেক্ট হয়, থিসিসের অবজেক্টিভ গুলো সিলেক্ট হয় শুরুতে, এবং তারপরে টিচার তোমাকে বলবেন যে মেথোডোলজিটা চিন্তা করতে। এই ক্ষেত্রে মেথোডোলজি এরকম হবে না যে তোমার একদম স্ক্র্যাচ থেকে নতুন কিছু বানাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা যে থিসিস করি সেটা বাইরে কোনো না কোনো দেশে কাজ এটা নিয়ে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ একদম নতুন আইডিয়া নিয়ে করে, আমি সেটা এক্সেপশনাল, সেটা খুব ভালো, বাট সেটা আসলে করা হয়তো পসিবল হয় না এই আন্ডার গ্রাজুয়েটের স্কোপের মধ্যে, কারণ আমাদের ক্যাপস্টোন থাকে, সেশনাল থাকে, অন্য থিওরি কোর্স আছে, এর মধ্যে একদম নতুন করে কিছু করা কঠিন। দেখা যায় যে কোনো কিছু হয়তো ইউএসএ তে হয়েছে, ইউএই তে হয়েছে, আমরা সেই কাজটাই বাংলাদেশে করছি। সেই ক্ষেত্রে কিন্তু ওই ইউএসএ ইউএই তে যে কাজগুলো হয়েছে সেগুলোর পেপার গুলো আমাদের কাছে আছে, তাই সেই পেপারে যে মেথোডোলজি ফলো করেছে আমরা মোটামুটি সেই মেথোডোলজি ফলো করি। বা কেউ কেউ এমন হয় যে সিনিয়রদের যে কাজ হয়েছে সেই কাজের এক্সটেনশন করে। স্ট্রাকচার এরকম শুনেছি যে সিনিয়রদের বানানো স্যাম্পল ইউজ করেছে, কারণ উনার কাজের এক্সটেনশনে কাজ করেছে বা এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মেথোডোলজি নিয়ে সিনিয়রদের কাজ করলে, বা যে থিসিস যেই টপিকে করছি সেই টপিক রিলেটেড পেপার পড়লেই মেথোডোলজি নিয়ে মোটামুটি ভালোই আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, এন্ড সেই মেথোডোলজিটা নিয়ে টিচারের সাথে আলাপ করা লাগবে যে হ্যাঁ আমি এই মেথডে কাজ করছি, এবং টিচার অ্যাপ্রুভাল দিবে যে আচ্ছা ঠিক আছে করো। তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডাটা কালেকশন করা লাগে। ডাটা কালেকশন 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন, একটা সেকেন্ডারি ডাটা কালেকশন। প্রাইমারি ডাটা কালেকশন হচ্ছে তুমি সরাসরি গিয়ে কোনো ডাটা কালেক্ট করলে, যেরকম আমি সার্ভে করলাম যে মানুষের ট্রাভেল বিহেভিয়ার নিয়ে, যে ঈদের টাইমে মানুষের ট্রাভেল বিহেভিয়ার নিয়ে আমি একটা থিসিস করব কথার কথা। তো সেই ক্ষেত্রে মানুষের সার্ভে করলাম, আমি বাস স্ট্যান্ডে যেয়ে সার্ভে করলাম ঈদের সময়, যেরকম এই সময় বাস স্ট্যান্ডে গেল কেউ, বাস স্ট্যান্ডে যেয়ে মানুষকে বিভিন্ন প্রশ্ন করলো, সেটা হচ্ছে একদম প্রাইমারি ডাটা। আর একটা সেকেন্ডারি ডাটা কিরকম হতে পারে, যেরকম কেউ অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করবে, অ্যাক্সিডেন্ট নিয়ে অ্যানালাইসিস করবে যে কয়টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে গত 3 বছরে, কি কি রিজনে হয়েছে। সেই ক্ষেত্রে সে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটে গেল,
গেল এবং সেখানে যে সেখান থেকে ডাটাটা কালেক্ট করলো, সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা দিয়ে কাজ করা বেটার, বাট কিছু সেকেন্ডারি ডাটা দিয়ে আসলে কাজ করলে প্রবলেম নাই, কারণ আমাদের মানে স্কোপ অনুযায়ী এটা করলে কোনো সমস্যা নাই। সেকেন্ডারি ডাটা অনেকেই কাজ করেছে, সেটা নিয়ে সমস্যা নাই। এরপরে ডাটা কালেকশনের পরে যেটা আসে সেটা ডাটা অ্যানালাইসিস পার্ট। সো ডাটা অ্যানালাইসিস পার্টে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে তুমি একটা ডাটা অ্যানালাইসিস করে একটা রেজাল্ট পাবা, এবং শেষে সেই রেজাল্টটার বেসিসে তুমি কিছু রেকমেন্ডেশন দিবা, একটা কনক্লুশন আনবা যে হ্যাঁ আমি থিসিস করে এই জিনিসটা পেলাম, আমার রেজাল্টে ফাইনাল ফাইন্ডিং গুলো এটা। এবং শেষে কিছু লিমিটেশন দেখানো লাগবে যে তোমার কাজের লিমিটেশন এটা। কেউ এখন হয়তো ভাবতে পারছে না লিমিটেশন ছাড়াই কাজ করে ফেলবো, না, এরকম কিছু হবে না। লিমিটেশন থাকবেই, সব কাজে লিমিটেশন থাকে। এন্ড শেষে লিমিটেশনটা ছোট্ট করে বলবা, বাট লিমিটেশন খুব বেশি দেখাবা না। মানে কেউ যদি দেখায় যে তার লিমিটেশন 10টা, সেটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। এটা কিন্তু প্রেজেন্টেশনের সময় হয় যে কেউ 10টা পয়েন্ট দেখালো, বুলেট পয়েন্ট, এটা 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 লিমিটেশন, কোন টিচার মনে করতে পারে যে তাহলে তুমি করলাটা কি, এত কিছু লিমিটেশন থাকলে। লিমিটেশন 3-4টা বা এরকম কিছু, একটু ছোট করে বুঝাইতে হবে, মানে এত বেশি লিমিটেশন দেখানো যাবে না। আর লিমিটেশন আসলে থাকে, এটা টিচার, এটা সবাই জানে যে আন্ডার গ্রাজুয়েট থিসিসের মধ্যে লিমিটেশন থাকে। এবং আন্ডার গ্রাজুয়েট থিসিসে আসলে ব্যাপারটা হচ্ছে যে টিচাররা কখনো এরকম এক্সপেক্ট করছেন না যে তুমি একদম গ্রাউন্ড ব্রেকিং কিছু করে ফেলবা। এখানে হচ্ছে তোমাকে প্রসেসটা শেখাচ্ছে যে থিসিস কিভাবে লেখে, কারণ থিসিসের এরপরে যারা আন্ডার গ্রাজুয়েট থিসিস করছে তারা অনেকেই পরে মাস্টার্সে থিসিস করবে, পিএইচডি তে থিসিস করবে। সো প্রসেসটা এখানে শিখে গেল, বা এখান থেকে পেপার কিভাবে লেখে সেটা নিয়েও একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। সো মেইনলি এটার জন্যই। এখন থিসিসটা আমি যদি বলবো, থিসিস নর্মালি দুই টাইপের হচ্ছে। একটা হচ্ছে যে খুব সিরিয়াস ইফোর্ট দিয়ে কেউ করলো, আর আরেকটা হচ্ছে মিনিমাল ইফোর্টে। দুই ভাবেই কিন্তু এ প্লাস পাওয়া যাবে। মানে তুমি যদি মিনিমাল ইফোর্টও দাও তাও তুমি এ প্লাস পাবা। মিনিমাল ইফোর্ট বলতে এ প্লাস পাওয়ার মতো মিনিমাল ইফোর্ট বলছি, একদম মিনিমাল ইফোর্ট না। তো সেই ক্ষেত্রে তুমি যেটা হলো যে মিনিমাল ইফোর্ট, আমি সেটা বলছি যেটার থেকে তুমি কনফারেন্স পেপার বা পেপার পাবলিশ করার চিন্তা করবা না, বা যখন তোমার হচ্ছে বুয়েট থেকে পাশ করে আন্ডার গ্রাজুয়েট পাশ করে যাওয়ার পরে তোমার আসলে সিভিলে থাকার ইচ্ছা নাই, সেই ক্ষেত্রে কিন্তু তুমি থিসিসের জন্য সেভাবে ইফোর্ট দিবা না, যেভাবে একটা স্টুডেন্ট, এমন একজন স্টুডেন্ট আছে যার চিন্তা হচ্ছে যে হ্যাঁ সে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে মাস্টার্স করবে, পিএইচডি করবে, এবং সে থিসিসটা থেকে কনফারেন্স পেপারে দেওয়ার ট্রাই করবে, থিসিস থেকে পেপার পাবলিশের ট্রাই করবে, সে তার ইফোর্টটা আলাদা হবে। দুই ধরনের ইফোর্টে কিন্তু এ প্লাস পাওয়া যাবে। থিসিসে এ প্লাস পাওয়াটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে থিসিসের গ্রেডিংটা পুরোপুরি হচ্ছে সুপারভাইজারই দিবেন। সো সুপারভাইজার যদি দেখেন যে তুমি কাজ করছো, তাহলে তোমাকে এ প্লাস দিবে, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এ প্লাসই পেয়েছে। এন্ড এটার জন্য যে সুপারভাইজারের সাথে কন্টাক্ট রাখা লাগবে, এন্ড তুমি যে কাজ করছো সেটা বোঝানো লাগবে। এন্ড মিনিমাল ইফোর্টের যেটা বললাম, সেটা আসলে মিনিমাল ইফোর্ট বলাটা ঠিক হচ্ছে না, একটু লেস ইফোর্টে। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি শুধু থিসিস নিয়ে চিন্তা করলা, থিসিস শেষ হয়ে গেলে এটার কাজ শেষ। আর যদি তুমি আসলে ফিউচারের কথা চিন্তা করো, বা যেই সেক্টরে, যেমন ট্রান্সপোর্টেশন নিয়ে থিসিস করলে ট্রান্সপোর্টেশনেই ফিউচারে থাকবে, তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে যে চিন্তা করলে যে এটা নিয়ে কিভাবে কনফারেন্স পেপার করা যায় বা কিভাবে পেপার পাবলিশ করা যায়। এবং কোনো কোনো টিচাররাই পরে মোটিভেট করে যে হ্যাঁ 1 মাসের মধ্যে ড্রাফট দাও, ফার্স্ট ড্রাফট দাও, তোমার এটা নিয়ে পেপার বের করা লাগবে। তো সেই ক্ষেত্রে তো তোমার এটা নিয়ে আরো কাজ করা লাগবে। তো সেভাবে থিসিস করার সময় সেভাবে চিন্তা করা লাগবে যে এটা নিয়ে যখন আমি এক্সটেনশনে কাজ করব, কারণ থিসিসে যা করবে খুব সম্ভবত সেটা দিয়ে পেপার হবে না, তোমার আর একটু এক্সটেন্ডেড ডাটা লাগবে। যেরকম এনভায়রনমেন্টে এরকম দেখেছি যে একজন একটা সিজনের ডাটা দিয়ে থিসিস করেছে, কিন্তু যখন সে পেপার লিখবে তখন সে 4টা সিজনের ডাটা ইউজ করবে। তার মানে কিন্তু সে যখন ডাটা কালেক্ট করেছে তখন কিন্তু সে আগে থেকে চিন্তায় রেখে যাচ্ছে আমি একটা সিজন দিয়ে আমি থিসিসটা করে ফেলবো, তারপরে 4টা সিজন দিয়ে আমি হচ্ছে পেপার পাবলিশ করবো। সেটার জন্য ডাটা কালেকশন করার সময় সেভাবে সে ডাটা কালেকশন করেছে। তো সেটা মাথায় রাখা লাগবে শুরু থেকেই। তোমার টার্গেটটা ফিক্সড করে রাখা লাগবে যে আমি আসলে থিসিসে কি অ্যাচিভ করতে চাই, শুধু থিসিস পার করতে চাই নাকি হচ্ছে যে আরো ফিউচারে চিন্তা আছে, সেভাবে করে ইফোর্টটা দেওয়া লাগবে। আর থিসিসের মধ্যে যেরকম আমি যদি বলি, যেরকম থিসিসের লিটারেচার রিভিউ যে পার্টটা আছে সেটার জন্য অনেক পেপার ঘাটাঘাটি করা লাগবে। এখন এই লিটারেচার রিভিউ পার্টের জন্য অনেক রকম লাইক আর্টিফিশিয়াল এআই এর ইউজ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশেষ করে নর্মালি চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি দিয়ে অনেক কিছু করতে পারবে। যেরকম তুমি বললে যে তুমি এই টপিকে থিসিস করছো, এটা রিলেটেড কিছু পেপার দিতে লিংক সহ, তারপরে সেই পেপারে গেলে তারপরে সেই পেপারের রেফারেন্সে আরো পেপার পাবে, এভাবে করে পেপার পেয়ে যাবে। এখন আর কি লিটারেচার রিভিউ পার্টের ক্ষেত্রে মোটামুটি ওই চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, এগুলো ডিপসিক, এগুলো মোটামুটি ভালোই হেল্প করতে পারবে, কারণ এগুলো হচ্ছে তোমার মেইনলি অনলাইন থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য ইউজ করছো, এন্ড এরা ইনফরমেশনটা একটু তাড়াতাড়ি এক্সট্রাক্ট করে দিতে পারবে। আমাদের সময় এত সুবিধাটা ছিল না। আর আরেকটা ইউজ চ্যাট জিপিটি ইউজ যেটা হবে, বা যে প্যারাফ্রেজিং করায়,
কিছু ক্ষেত্রে হয়তো প্যারাফ্রেজিং করা লাগবে, তখন এটা দিয়ে তুমি করতে পারলে, বা গ্রামাটিক্যাল ইরর যদি থাকে সেগুলো কারেক্ট করার জন্য তুমি ইউজ করতে পারলে। তো এটা একটা সুবিধা এখন, লাইক আগে এই সুবিধাটা ছিল না থিসিস লেখার জন্য, মানে সম্পূর্ণ একদম সবকিছু নিজে নিজে লেখা লাগতো, সেটা একটা প্রবলেম। বা কিছু ক্ষেত্রে হয়তো আইডিয়া জেনারেট করার জন্য, বা তুমি কোনো একটা চ্যাপ্টার সাজাচ্ছ, সেই চ্যাপ্টারটা কিভাবে সাজালে ভালো হয় সেটা নিয়ে, সাপোজ তুমি লেখলে চ্যাপ্টারটা রাফ, রাফ লেখে আপলোড দিয়ে দিলে চ্যাট জিপিটি কে, বললে যে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, সেক্ষেত্রে তোমাকে কিছু ইমপ্রুভমেন্টের জন্য বলতে পারে যে হ্যাঁ এই জিনিসটা এভাবে লিখলে ভালো হয়, এই জিনিসটা ওইভাবে লিখলে ভালো হয়। এটা আরেকটা। আরেকটা হচ্ছে লিটারেচার রিভিউ লেখছো, লিটারেচার রিভিউয়ে এমন হয় যে এভাবে বললে 2013-তে এই কাজটা হয়েছে, 2015-তে এই কাজটা হয়েছে, 2017-তে হয়েছে, জিনিসটা কিছুটা বোরিং হয়ে যায়। এই ক্ষেত্রে এমন করা যেতে পারে যে একটা কাজের সাথে আরেকটা কাজের কানেকশন কি হয়তো তুমি বুঝতে পারছো না, তো তখন হয়তো তুমি এই তিনটা, 2013-র একটা কাজ, 2015-র একটা কাজ, 2017-র একটা কাজ, তুমি কপি পেস্ট একসাথে লেখে সেটা চ্যাট জিপিটি দিয়ে বললে যে এই তিনটা জিনিসকে কিভাবে একসাথে মিলিয়ে লেখা যায়, বা কিভাবে একটার সাথে আরেকটার কোহেশন আনা যায়, তো সেই ক্ষেত্রে কিছু আইডিয়া আইডিয়া পেলে পরে সেইভাবে লিখলে। তো এরকম বেশ কিছু ছোটখাটো ভালোই ইউজ করা যায়। আর থিসিস লেখার জন্য টেমপ্লেট তো দিয়ে দিয়েছি, টেমপ্লেট তো ড্রাইভে লিংকে দেওয়া থাকবে। আরেকটা টেমপ্লেট আছে, সেটা হচ্ছে লেটেক্সের টেমপ্লেট। আচ্ছা, ওইটাও তাহলে ড্রাইভে পরে অ্যাড করে দিব, কেউ যদি লেটেক্স দিয়ে থিসিস লিখতে চাও ওটাও পারবে। আমাদের বেশিরভাগ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখা ছিল। তো আমিও আমার এটাই জানিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, তুই তাহলে তখন একটু বলিস। আমার থিসিস নিয়ে বলা এতটুকু, আমি যেটা বলছিলাম যে তিন টাইপের কাজের মধ্যে এক টাইপের কাজ হচ্ছে ডাটা অ্যানালাইসিস। সো ডাটা অ্যানালাইসিস কার পার টাইপ কাজটাই আমি করেছিলাম, যে ওখানে একটা ডাটা, এআরআই থেকে ডাটা নিয়ে তারপরে সেটা পাইথন দিয়ে, পাইথন ব্যবহার করে সেটা থেকে একটা রেজাল্ট এনেছে, লাইক তখন আনসুপারভাইজড মেশিন লার্নিং ইউজ করে। তো এমন হয়েছে কেউ কেউ, মানে এখন আসলে অনেক অ্যাডভান্স জিনিস ইউজ করেছে, রিইনফোর্সমেন্ট লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, অনেক কিছু ইউজ করেছে ডাটা অ্যানালাইসিস। তো এই টাইপের কাজের ক্ষেত্রে মেইন কাজ আমার কম্পিউটারের সামনে ছিল, বা এই ধরনের কাজ যারা করেছে তাদের মেইন কাজ একদমই পুরো কম্পিউটার বেসড ছিল। তো এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, তোমার তোমার যে ডাটা অ্যানালাইসিস এর প্রসেস শেখা লাগবে তখন তোমার সেটা শিখে নিতে হবে। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে মেশিন লার্নিং ডিপ লার্নিং কিছু তো জানি না। কেউ যারা করেছে তারাও আগে থেকে জানতো এরকম না, যখন যেটা লেগেছে তখন সেটা শিখে সেটা করেছে, এমন না যে খুব ডিপে কেউ কিছু বোঝা লেগেছে সবার, সেটাও না। কারণ এখন চ্যাট জিপিটি আছে, ক্লডে আছে, ক্লডের যে এখন লেটেস্ট আছে 3.7, সেটাও কোডিং এর জন্য খুব ভালো। বা ডিপসিক আছে, তো তোমার কোডে হেল্প লাগলে এগুলা থেকে তুমি হেল্প নিতে পারবে, কোডে যদি ডিবাগিং করা লাগে সেগুলোও তুমি এগুলা থেকে হেল্প নিতে পারবে। তো এগুলো একটু রিলেটেড ভিডিও দেখে নিলে আর আগে বেটার, যে কিভাবে কোডিং এর জন্য এই চ্যাট জিপিটি, ক্লডে, ডিপসিক এগুলো ইউজ করা যায়, কারণ এগুলো অনেক হেল্পফুল হবে তোমার এখন। মানুষের না হলে তো দেখা যেত যে তোমার কোডে হেল্প লাগলে সিএসসি এর কোনো স্টুডেন্টের কাছে যে হেল্প নেওয়া লাগতো, বা সিভিলের যে কোডিং ভালো পারে তার কাছে নেওয়া লাগতো, এখন লাগছে না। আচ্ছা, আমার পার্টে এতটুকু বলার ছিল আমার মনে হয়। এখন তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করি, রাফিন বল। না, একটু তো নিয়ে বলতো, ওই যে তোর মানে রিভিউ টাইপের কাজ নিয়ে। আচ্ছা, এমআর রিভিউ টাইপের কাজ যেটা, সেটা হচ্ছে সামি যেরকম বলছিল যে এমআরটি একটা কম্পারিজন হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে। এখানে হয়তো প্রাইমারি ডাটা খুব বেশি থাকবে না, কারণ যেহেতু এমআরটি রিলেটেড বা ওইরকম যদি করি, বাংলাদেশ তো কেবল মাত্র 3 বছরও হয়নি, 2 বছরের একটু বেশি হয়েছে। তো ওই রেসপেক্টে আসলে অত বেশি ডাটা পাওয়া যাবে না, বা যেরকম আমরা অনেক সময় ডাটা অ্যানালাইসিস, যেরকম সামি বললো যে অনেক ডাটা পাবো, এরকম টেকনিক্যাল ডাটা বা নিউমেরিক্যাল ডাটা, এসব ডাটা পাওয়া যাবে না। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই রিলেটেড করতে গেলে বা অন্য টাইপের যদি করতে চাও, সেটা হচ্ছে বাস সার্ভিস। এরকম হতে পারে যে বাস সার্ভিসের, যেরকম মিজান স্যারের সুপারভাইজারদের মধ্যে আমি দেখেছিলাম যে সেম রুটেরই নন এসি বাস এবং এসি বাসের সার্ভিসের মধ্যে কম্প্যারিজন করেছিল। ওই ক্ষেত্রে কিছু তুমি নিউমেরিক্যাল ডাটা বা টেকনিক্যাল ডাটা পেতে পারো, বাট আরো যদি নিউ সিস্টেমের দিকে আসো, যেমন এমআরটি বা এইদিকে, এইদিকে আসলে পাওয়া নিউমেরিক্যাল ডাটা, টেকনিক্যাল ডাটা পাওয়া কম। এখানে তোমাকে সেক্ষেত্রে কোয়ালিটেটিভ ডাটার দিকেই যেতে হবে, এটা একটা বিষয়। আর
প্রাইমারি ডাটা হয়তো খুব একটা বেশি পাবে না, যেরকম বললাম, তার চেয়ে সেকেন্ডারি ডাটা বেশি পাবে। যেগুলা যেগুলা আর কি পাওয়া যায় ওগুলার বেসিসেই কম্পেয়ার করতে হবে আর কি। মানে তুমি তোমার থিসিসের টাইটেল হতে হবে বাংলাদেশের, এটার সাথে তুমি বাইরের এটা কম্পেয়ার করছো। মূলত জিনিসটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে তুমি বাইরের কি পরিমাণ ডাটা পাচ্ছ আর বাংলাদেশে কি পরিমাণ ডাটা পাচ্ছ, এইটার উপরে নির্ভর করে তোমাকে ফাইনালি কম্পারেটিভ স্টাডি বা এরকম করা লাগবে। এটাই রিভিউ এর আর কি মেইনলি। আর রিভিউয়ে ওই রকম দেখা যায় যে যেরকম কোড টোড লেখা বা এরকম ওরকম কিছু নাই, বা মেথডোলজি মোটামুটি ফার ইজিয়ার দেন দ্য ডাটা অ্যানালাইসিস, কোডিং বা ওইসবের বিষয় থেকে। লাস্টে একটা কনক্লুশনস এন্ড রেকমেন্ডেশনস দেওয়া লাগে যে তাহলে আমার মেজর ফাইন্ডিংস কি কি হচ্ছে, এবং আমার রিসার্চের লিমিটেশনস কি কি ছিল, আর আমি রিকমেন্ডেশনস ফর ফিউচার ওয়ার্ক এইখানে, মানে অর্থাৎ ভবিষ্যতে আমি যে কাজটা শুরু করলাম, তো আমি যে ছোট একটা কাজই করলাম, এইটার ভবিষ্যতে আর কি কি ব্রাঞ্চ বের হতে পারে এই কাজটা থেকে, এটা বলা হয়। আচ্ছা, অর্ণব, তোর কিছু বলা থাকলে বল। আচ্ছা, আমার কাজটা বলি। লাইক মাই ওয়ার্ক ওয়াজ বেসিক্যালি সিমুলেশন বেসড। সো আমি একটু জাস্ট দেখাই আমার থিসিসটা। সো আমি পুরো জিনিসটা হচ্ছে লেটেকে করছি। লেটেক এটা, দিস ইজ নট মাই থিসিস, দিস ইজ জাস্ট দ্য ফরম্যাট, দিস ইজ দ্য সফটওয়্যার আই ইউজ টু কম্পাইল মাই থিসিস। সো লেটেকে হচ্ছে গিয়ে তোমরা চাইলে এভাবে অনেকগুলা, ইটস লাইক এইচটিএমএল। এইচটিএমএল এ যেমন হচ্ছে কি আমরা এভাবে লিখে লিখে টেক্সট বিএফ বা হচ্ছে বক্স করে করে হচ্ছে কি করতাম না। সো এইটাই হচ্ছে কি এরকম করে করা যায়। আনফরচুনেটলি আমার এটা কম্পাইলেশন এরর খাইছে, ম্যাটারস নট। আমার কথা হচ্ছে যে তুমি এখানে চাইলে অ্যাকনলেজমেন্টস অ্যাবস্ট্রাক্ট থিং ইজ রেফারেন্সিং গুলো কিভাবে করা লাগে এটা তুমি হচ্ছে ডিরেক্টলি এখানে করতে পারবা। আই হ্যাভ একটা বিপ ফাইল আছে, রেফারেন্সেস ডট বিপ। সো তোমার যত সব রেফারেন্স আছে তুমি সব এখানে দিতে পারবা, এন্ড এটাকে বলে অটোমেটিক সবকিছু করে দিবে। এন্ড ইফ ইউ থিঙ্ক দিস ইজ ভেরি ডিফিকাল্ট, ডোন্ট ওয়ারি, তুমি জাস্ট বেসিক কয়েকটা জিনিস শিখবা। যেমন মানে এক্সাম্পল একটা দেখাই, বিল্ট ইন ওভারলিফ ডট কম, এখানে গেলে একটা এক্সাম্পল তোমাকে দেখাবেই, দেখায় এরপর ইউ জাস্ট ইউজ চ্যাট জিপিটি অর ডিপসিক টু ডু অল দ্য আদার ডিটেলস। তোমার হচ্ছে বিগিন ডিসক্রিপশন আইটেম, মানে হচ্ছে কিভাবে লিস্ট বানাবা, কিভাবে হচ্ছে গিয়ে বোল্ড করতে হয়, কিভাবে হচ্ছে গিয়ে কোড গুলো লেখা লাগে। সো এরকম হচ্ছে করে হচ্ছে বের করবা। লেট মি আমার ফাইনাল প্রেজেন্টেশনটা হচ্ছে একটু দেখাই, মানে ফাইনাল আউটকামটা দেখতে কেমন। সো এটা হচ্ছে কি আমাদের ফাইনাল আউটকামটা। সো কভার পেজটা আনফরচুনেটলি আমার কাছে কভার পেজের টেমপ্লেট ছিল না, তাই হচ্ছে কভার পেজটা আই জাস্ট ইউজ দা মাইক্রোসফট ওয়ার্ড। বাট তোমরা যদি হচ্ছে গিয়ে সিএসসি দেরকে বলো, সিএসসি দের দেন হচ্ছে ট্রিপল দের, তারা কিন্তু পুরাটা লেটেকেই করে। দে ডোন্ট হ্যাভ ওয়ার্ড। শুরুতে তোমার থাকবে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, তারপর লিস্ট অফ ফিগার্স থাকবে, লিস্ট অফ টেবলস থাকবে, এগুলো সবগুলো অটোমেটিক্যালি জেনারেট করে। এমন না যে তোমাকে এগুলো টাইপ করতে হবে, দিস আর অল জেনারেটেড অটোমেটিক্যালি। এন্ড দেন লাইক এনাফ ফিগার্স দিবা। থিসিস এর মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো ফিগার থাকে, অনেকগুলো ডেটা থাকে, মানে টেবলস থাকে। ওকে, এগুলা কেন, মানে নর্মাল রিসার্চ পেপার হচ্ছে কি 20-30, মানে 20 পেজও হয় না, লেস দেন 20 পেজেস অর সো। বাট তোমার থিসিসে ইট শুড বি, যেহেতু 3 ক্রেডিট, সো 30 পেজেস একটা মিনিমাম, 40-50, লাইক 50 পেজেস অ্যারাউন্ড হচ্ছে করা উচিত। অবশ্য যখন প্র্যাকটিক্যালি চিন্তা করবা, বই যখন বাছাই করবা, তখনও হচ্ছে বেশি কম হয়ে গেলে বইটা সুন্দর করে বাছাই হয় না। সো মাইন্ড ওয়াজ বেসড অন সিমুলেশন, একটা সিমুলেশন করছি, সেটা রান করছি। এন্ড যদিও হচ্ছে কি সিমুলেশন ওয়াজন্ট এনাফ, আমার হচ্ছে গিয়ে কোডও ইউজ করা লাগছিল। সো হিয়ার ইজ আ পার্ট অফ দ্য কোড, যেটা তুমি পাইথনে করতে পারবা। পাইথন দিয়ে হচ্ছে গিয়ে তোমার সেটা কোনো একটা সফটওয়্যার সাথে ইন্টিগ্রেট করে করা লাগতে পারে। সো কোডিং এর ক্ষেত্রে এখানে আই টুক দ্য হেল্প অফ এআই।
আমি ওকে একটা সিউডো কোড দিছি, দেন সিউডো কোডটাকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে মানে নিটিগ্রিটি কিছু এজ কন্ডিশনস এন্ড আদার স্টাফ ওগুলো কেমনে কি করতে হয় সেটা হচ্ছে কি জিপিটি করে দেয়। দিস মাইট নট বি পসিবল ফর অল অফ ইউ, কারণ হচ্ছে গিয়ে স্ট্রাকচারে যেটা আমি দেখছিলাম অ্যানসিস নাকি অ্যাবাকাসে কোন একটা, ওইটার ডকুমেন্টেশন খুবই কম পাওয়া যায়। যেমন আমার পাইথনের জন্য পাইথনের ডকুমেন্টেশন তো অনেক আছে, প্লাস আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সুমো, ওইটারও মোটামুটি ডকুমেন্টেশন এক্সিস্ট করে, বাট সব সফটওয়্যার ডকুমেন্টেশন এক্সিস্ট নাও করতে পারে। সো ডোন্ট কমপ্লিটলি রিলাই অন এআই, এটার জন্য তোমার সুপারভাইজারের সাথে অনেক বেশি বেশি বসতে হবে। এন্ড আমি আরেকটা কাজ যেটা করতাম, আমি যখন কোনো কাজ করছি আমি এটার একটা ডকুমেন্টেশন রেডি করে রাখতাম। লাইক একটা ওয়ার্ড ফাইল নিছি, ওয়ার্ড ফাইলের মধ্যে জাস্ট টাইপ করতাম, ওকে সো টুডে আই ডিড দিস, টুমোরো আই হ্যাভ টু ডু দ্যাট, আমাকে সফটওয়্যারে এই জায়গায় আমি আটকে গেছিলাম, এই জায়গাটা ঠিক করতে হবে। সো ওইরকম করে করে ইউ শুড কিপ আ ডকুমেন্টেশন রেডি অফ হোয়াট ইউর ডুইং। তুমি কি ম্যাথোলজি ফলো করছো? ম্যাথোলজি হ্যাঁ আপডেট হবে সবকিছু, তোমার লিটারেচার রিভিউ সবকিছু আপডেট হবে। তো বাট জাস্ট ইন কেস ইউ শুড কিপ ডকুমেন্টেশন। ইভেন তুমি যদি লাস্টে দিয়ে ডকুমেন্টেশনটা যদি জিপিটি কে দাও, ও তোমার হচ্ছে গিয়ে লাইক খুবই কুইকলি বুঝে যাবে তুমি কি করতেছো না করতেছো, এন্ড ওটার উপর তোমাকে আইডিয়া দিবে বেস করে। And another thing is that literature review is important. So লিটারেচার রিভিউ করতে গেলে যেটা আমি দেখছি অনেকে প্রবলেম ফেস করে, একটা এক্সেল শিট হচ্ছে বানাবা, এক্সেল শিট বানায় লেট মি জাস্ট শো ইউ হচ্ছে গিয়ে কেমনে আমি করছি। সো এরকম করে কয়েকটা কলাম থাকবে আর কি তোমার এক্সেলে, একটা থাকবে যে ইয়ার, আরেকটা থাকবে তোমার পেপারের টাইটেলটা কি, মানে হচ্ছে তুমি কোন পেপারটা পড়ছো। সো টাইটেল অফ দ্য পেপার, দেন ওইটার হচ্ছে যদি সাইটেশন, মানে ওটা তোমাকে তো সাইট করতে হবে তোমার পেপারে, তো সাইট করার জন্য কিভাবে তুমি সাইট করবা সেই সাইটেশনটা হচ্ছে লিখে রাখিও, ইট উইল জাস্ট হেল্প ইউ ইন দ্য ফিউচার। দেন হচ্ছে গিয়ে অথর লিখলে লিখতে পারো, না লিখলে নাই অথর লিখতে পারো, অথবা হচ্ছে গিয়ে এটা কোন কান্ট্রি এর, সামটাইমস পেপারটা কোন কান্ট্রিতে লিখছে সেটা ইম্পর্টেন্ট হইতে পারে। এরপর তোমার হচ্ছে গিয়ে পেপারের অবজেক্টিভস, ফাইন্ডিংস, এন্ড হচ্ছে গিয়ে লিমিটেশনস, ফিউচার স্কোপ, রেকমেন্ডেশন, যা যা দরকার আর কি। ফাইন্ডিংস বলতে গিয়ে তোমার রেজাল্ট, আউটকাম, কনক্লুশন, লিমিটেশনস তোমার ফিউচার স্কোপ, হোয়াট এভার। সো এরকম করে কয়েকটা কলাম করে তুমি একটা এক্সেল শিট বানায় রাখিও, এক্সেল শিটের মধ্যে তুমি সবকিছু সামারাইজ করে তোমার ভাষায় হচ্ছে সুন্দর করে লিখবা। এন্ড যখন একটা পেপার পড়বা, হাউ টু চুজ আ টপিক, তোমাকে যেটা টিচারাই বলে দিবে, তোমাকে টিচার একটা পেপার ধরাই দিতে পারে হয়তো, অথবা তোমাকে একটা টপিক দিয়ে বলতে পারে যে তুমি গুগল স্কলারে যাও, সো ইউ কুড গো টু গুগল স্কলার, and ওইখানে বিভিন্ন সার্চ কন্ডিশন আছে, ইউ কুড জাস্ট লুক ইট আপ হাউ টু ইউজ গুগল স্কলার এফেক্টিভলি, এটা ইউটিউবে সার্চ দিতে পারবা। ওইখান থেকে গিয়ে আমার সাজেশন যেটা হচ্ছে একটা রিভিউ পেপার ধরবা, রিভিউ পেপার পড়ে তুমি অনেকগুলা একসাথে একটা আইডিয়া পাবা, সেখান থেকে রিভিউ পেপার পড়তে পারো, অথবা নর্মাল যে কোনো একটা পেপার ধরে সেটা আগাইতে পারো। আগায় আগায় তোমার হচ্ছে কি এটা একটা ওয়ার্কফ্লো যখন হয়ে যাবে, মানে তোমার কাছে একটা স্প্রেডশিট আছে, প্লাস তোমার কাছে একটা নিজের একটা রাফ একটা মেথোলজি বা একটা ওয়ার্কফ্লো আছে, তখন তুমি ওগুলা পরে যদি জিপিটি কে দাও, ও তোমার থটস গুলা মানে আনঅর্গানাইজ থটস গুলাকে অর্গানাইজ করে দিবে, ক্লাটার থাকবে না জিনিসটা। সো দ্যাটস হাউ টু বেস্ট এফেক্টিভলি অর্গানাইজ ইউর থিসিস। আমার পার্ট থেকে এতটুকুই ছিল। সো আই গেস দ্যাট সামস আপ অল থ্রি অফ আওয়ার পার্টস। If you guys have any questions, feel free to ask in the comments. আচ্ছা, এক মিনিট একটা জিনিস আমার মনে হয় এনভায়রনমেন্ট স্ট্রাকচার জিও টেকনিক্যাল মোটামুটি কিছুই বলা হয় নাই। আমি যদি একটু বলি সেই ক্ষেত্রে যে এটা হচ্ছে ওদের কাছে যেটা শুনেছি সেটা, যেরকম স্ট্রাকচারের ক্ষেত্রে, জিও টেকনিক্যালের ক্ষেত্রে আর এনভায়রনমেন্টের ক্ষেত্রে ছোট্ট করে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু বলেছে যে দুই টাইপের কাজ হয়, এক্সপেরিমেন্টাল আর হচ্ছে ডাটা অ্যানালাইসিস বেসড। এন্ড
এক্সপেরিমেন্টাল ডাটা অ্যানালাইসিস বেসটা ট্রান্সপোর্টে যেরকম বললাম মোটামুটি সেরকমই। এক্সপেরিমেন্টাল গুলো যেরকম হয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করে যে এখনের কংক্রিটে এটা সমস্যা, বা জিওর ক্ষেত্রে চিন্তা করলো যে এই জায়গার মাটিতে এটা সমস্যা, এনভায়রনমেন্টের ক্ষেত্রে চিন্তা করলো এই জায়গার পানিতে এটা সমস্যা। তারপরে কি করে, ডাটা কালেক্ট, স্যাম্পল বানায়, এই কংক্রিটের স্যাম্পল বানায়, মাটির স্যাম্পল বানায়, সে পানির ডাটা কালেক্ট করে, পানির স্যাম্পল কালেক্ট করে, সেখানে স্যাম্পল বানায়। তারপরে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে, স্ট্রাকচারের জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট তোমরা সেশনালে পড়েছো সেগুলো করে, জিওটেকনিক্যালের জন্য সেশনাল বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে সেগুলো করে, এনভায়রনমেন্টের জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে সেগুলো করে। করার পরে কিছু রেজাল্ট পায়, সেই রেজাল্ট পাওয়ার পরে হয়তো দেখা যায় যে স্ট্যান্ডার্ড কোনো কিছুর সাথে মিলায় যে আচ্ছা ঠিক আছে এটা কি হলো, সে ব্যাপারটা কিরকম হলো। কংক্রিটের ক্ষেত্রে যেরকম কংক্রিটের সাথে কোনো একটা জিনিস অ্যাড করে দিল, কথার কথা কংক্রিটের ক্ষেত্রে রাইস আস্ক অ্যাড করলো, বা সয়েলের ক্ষেত্রেও সেই সয়েলের সাথে কোনো একটা এলিমেন্ট অ্যাড করলো, এলিমেন্ট অ্যাড করার পরে সেই সয়েলের স্পেসিমেন্টের স্ট্রেংথ কিরকম হলো সেটা দেখলো, বা বিভিন্ন ধরনের টেস্ট করে যেগুলো তোমরা সেশনালে পড়েছো সেই টেস্ট গুলো করবে, এবং তারপরে রেজাল্টটা অ্যানালাইসিস করে। আমি খুব একটা খুব নর্মাল একটা ওভারভিউ দিলাম, আসল কাজ তো অবশ্যই এর চেয়ে অনেক কমপ্লেক্স, বাট স্ট্রাকচার জিওটেকনিক্যাল বা এনভায়রনমেন্টের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টাল কাজগুলো হয় সেই কাজগুলো মোটামুটি এরকম, অনেক স্যাম্পল কালেক্ট করা লাগে, ল্যাবে অনেক টাইম দেওয়া লাগে, রেজাল্ট ঠিক মতো না আসলে আবার করা লাগে, লাইক ভালোই প্রেসার যায়। মানে সব জায়গাতেই কিন্তু তোমার সফটওয়্যার বেসড কাজও করা যায়, আবার হচ্ছে গিয়ে মেটেরিয়াল দিয়েও কাজ করা যায়। সফটওয়্যার দিয়ে কাজ করলে তো তুমি ল্যাবে যাইতে হচ্ছে না, তোমার বাসায় বসে করতে পারছো। বাট এখানে তোমার আবার এক্সপেকটেশনও থাকবে যে যেহেতু সফটওয়্যার কাজ করছো, দের ইজ অলওয়েজ আ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, সবসময় তুমি ইমপ্রুভ করতেই থাকবা। ল্যাবে তোমাকে এটা অনেক আগে থেকে প্রি প্ল্যান করে রাখতে হবে যে তোমার টাইম লাইনটা তুমি কতদিনের মধ্যে স্যাম্পল ঠিক করতে হবে, কতদিনের মধ্যে তুমি রেজাল্টস বাই করতে পারবা। অলসো আমার ফ্রেন্ডদের মধ্যে আমি যেটা দেখছি, আর্থকুয়েক নিয়ে কাজ সবচেয়ে বেশি হচ্ছে এট দ্য মোমেন্ট, সেটা স্ট্রাকচারেও প্লাস জিওটেকেও, এই দুইটা জায়গায় আর্থকুয়েকের কাজগুলো হচ্ছে অনেক বেশি হয়। আর এনভায়রনমেন্ট আই গেস মোস্টলি পলিউশন, সো কিভাবে পলিউশন কন্ট্রোল করা যায় এন্ড অল অফ দ্যাট স্টাফ। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে। আচ্ছা, তাহলে কারো প্রশ্ন থাকলে কমেন্টে করলে ওগুলোর পরে আর কি আনসার দিয়ে দিব, রিলেটেড প্রশ্ন থাকলে। This was like an average overview. ইয়েস, ওকে। Record off করে দেন।